স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। একে একে বিসিবিতে ৩ সভাপতি ফিল সিমন্সকে অবশ্য ব্যাপারটা অবাক করেনি। ক্রিকেটার কিংবা মাঠের ক্রিকেটেও নাকি বোর্ড এর এই পরিবর্তনের ঝড় কোনো প্রভাব ফেলেনি। দ্বিতীয় সারির দল আসলেও নিউজিল্যান্ডকে হালকাভাবে নিতে রাজি নন টাইগার হেড কোচ নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। ফারুক বুলবুলের পর তামিম নিজের মেয়াদে দেখলেন তিনজন বিসিবি সভাপতি। এমন পরিস্থিতিতে পড়া পৃথিবীর একমাত্র কোচ সম্ভবত ফিল সিমন্স। তাই অনেকের প্রশ্ন, বিসিবিতে ঘন ঘন পরিবর্তন ক্রিকেটার কিংবা টাইগারদের মাঠের খেলায় প্রভাব ফেলছে না তো? এই ক্যারিবিয়ান নিজেকে মানিয়ে নিতে পারছেন তো? বোর্ডের এমন পরিবর্তনে কি অবাক হন ফিল সিমন্স? Nothing in life surprises me anymore. And that's not got nothing to do. জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না, সেটা বাংলাদেশ দল হোক বা ব্যক্তিগত জীবন। বোর্ডের পরিবর্তন আমাদের কাজে কোনো প্রভাব ফেলেনি। যে ক্যাম্প হয়েছে তা পরিকল্পনা মতোই হয়েছে। খেলোয়াড়দের উপর এর কোনো প্রভাব পড়েছে কিনা তা খেলোয়াড়দেরই জিজ্ঞেস করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে কোনো নেতিবাচক মানসিক প্রভাব দেখিনি। তারা সবাই অন্য সময়ের মতোই কঠোর পরিশ্রম করেছে। Psychological effect because they did all the work. এই তো বছর কয়েক আগেও তার ক্যাপ্টেন্সিতে একসঙ্গে এক টিমে খেলেছেন হৃদয় তাসকিনরা। বাংলাদেশ ক্রিকেটেরই ক্যাপ্টেন এখন সেই তামিম ইকবাল। তার বোর্ডের অধীনে প্রথম সিরিজ, প্রতিপক্ষের নামটা নিউজিল্যান্ড হলেও দলটা দ্বিতীয় সারির। টাইগারদের জন্য স্বস্তি, তবে হেড কোচ ফিল সিমন্সের কিছু জায়গা নিয়ে আছে অস্বস্তি। I don't know about second. আমাদের ব্যাটিংয়ের সব ক্ষেত্রেই উন্নতির জায়গা আছে। বিশেষ করে ৫-৬ নম্বর পজিশন নিয়ে কাজ করছি। নিউজিল্যান্ডের এই দলটিকে আমি দ্বিতীয় সারির দল মনে করি না। নিউজিল্যান্ডে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা ঘরোয়া ক্রিকেটে প্রচুর অভিজ্ঞ এবং তারা জানে কিভাবে পারফর্ম করতে হয়। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি। Some of them might not have played international, but they're well-seasoned players who've played a lot of cricket in their lifetime. এনার্জি সেভিং এর জন্য সময় বদলে খেলা সকাল 11টায় শুরু হবে। প্রচণ্ড গরমে কিউইরা দিশেহারা হতে পারে, কিন্তু উইকেট পড়তে ভুল করতে চায় না টাইগার টিম ম্যানেজমেন্ট। It makes a little bit of difference. দিনের আলোয় খেলা হলে কিছুটা পার্থক্য তৈরি হয়। উইকেট কিছুটা ধীর গতির হতে পারে বা গ্রিপ একটু বেশি করতে পারে। আমাদের অনুশীলনগুলো এই সময়ে হচ্ছে। We're trying to cater for that. কন্ডিশন যেমনই হোক, পেসাররা নির্ভর রাখছে ফিল সিমন্সকে। নাহিদ রানা পিএসএল এ দারুণ সময় কাটিয়ে ফিরেছেন। 4 ম্যাচে 7 উইকেট, অবস্থান টপ 5-এ। So that's one of our trump cards. And নাহিদ রানা আমাদের জন্য একটা ট্রাম্প কার্ড। আধুনিক ক্রিকেটে প্রচুর খেলা থাকে, তাই আমাদের তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে, যেন সে দীর্ঘ সময় বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারে। for Bangladesh. ওডিআই র্যাঙ্কিংয়ে আপাতত 9 আছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা জিতলেও উপরে ওঠা হবে না মেহেদী মিরাজদের, তবে রেটিং পয়েন্ট বাড়বে টাইগারদের। নাহিয়ান বিন জসিম, ৭১। মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস। নতুন জীবন পাওয়ার পর ইসিবির মিডিয়া টিমকে দিয়েছেন প্রথম সাক্ষাৎকারও। তবে অকপটেই বলেছেন, আর অল্প একটু এদিক ওদিক হলেই হয়তো এই সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি বেঁচেই থাকতেন না। যা হয়েছে সেটা খারাপের মধ্যে ভালো। রিপোর্টে বিস্তারিত। আমার সঙ্গে আছেন আবিদ আনোয়ার, কনফিডেন্স স্পোর্টসের কো-ফাউন্ডার, যারা মূলত জায়ান হাকিম এবং ট্রেভর ইসলামের বাংলাদেশে আসার ব্যাপারে কাগজপত্রের যে কাজটা সেগুলো। ছবিটার বেশিরভাগ অংশই ঢেকে দেয়া হলো। কারণটা পরিষ্কার, যেটুকু দেখা যাচ্ছে না তা মোটেও প্রচারের উপযুক্ত নয়। বেন স্টোকসের চেহারার হাল হয়েছিল এতটাই খারাপ, চিবুকের হাড় ভেঙে খান খান, চোখের নিচেও জমেছে রক্ত। এই ছবি স্টোকস নিজেই ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়ে বলেছিলেন, বলের পরিসংখ্যানটা এখান থেকেই পড়ে নাও। তার খানিক পরেই তাকে আবিষ্কার করা যায় হাসপাতালে, হয় মুখের সার্জারি। সেটার ফলাফল কি তা জানার আগে কিভাবে হলো তা একবার স্মরণ করা যাক। এই ঘটনায় স্টোকস মোটেও খেলোয়াড় হিসেবে ছিলেন না। আফসোসটা বেশি সেখানেই। প্র্যাকটিস নেটের পাশেই দাঁড়িয়েছিলেন। ডারহামের ওই নেটে ব্যাট করছিলেন 18 বছর বয়সী রবি বোম্যান। হঠাৎ একটা বল মারলেন সপাটে।
সার্জারি টেবিল থেকে ফিরে দেয়া সাক্ষাৎকারে ইসিবি মিডিয়া টিমকে বলছিলেন বলটা সরাসরি স্টোকসের মুখে এসে লেগেছিল, বেশ বাজে ভাবেই লেগেছিল, কিন্তু এর মধ্যেও আসার কথা হলো আঘাতটার চিকিৎসা করা গেছে এবং সর্বোচ্চ ভালোটাই হয়েছে। যেখানে লেগেছিল তার চেয়ে কয়েক ইঞ্চি এদিক ওদিক হতেই পারত। আর স্টোকস যদি পেছনে ঘুরে না যেতেন তাহলে ইন্টারভিউ দেওয়ার জন্য তিনি হয়তো জীবিতই থাকতেন না। ইংল্যান্ডের ফুল টাইম টেস্ট ক্যাপ্টেন্সি তিনি করছেন বটে, তবে দলের সাথেই থাকতে পারেননি। সময় দিতে হয়েছে হাসপাতাল আর সার্জারির টেবিলকে। ফিরে আসা স্টোকস বলছেন বড় সার্জারি হলেও তিনি সৌভাগ্যবান এবং এর জন্য সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা। ইন্টারভিউ দিয়ে ক্যামেরার সামনে তো ফিরলেন, কিন্তু 22 গজে কবে ফিরবেন এই প্রশ্নটাই আসলে এখন সবচেয়ে বড়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটাই আপাতত টার্গেট করছেন। তার আগে অন্তত 3টা ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলতে চান। এর মধ্যে সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ম্যাচটা রয়েছে। তার মানে সামনের মে মাস জুড়েই ফেরার লড়াইটা চালিয়ে যাবেন। ডারহামি প্র্যাকটিস করবেন, কেমন ফিল করছেন সেটা বোঝার চেষ্টা করবেন, আর সব ঠিক থাকলে প্রথমে ফার্স্ট ক্লাস এবং তারপর ফিরে আসবেন ইংল্যান্ডের নেতৃত্বে। এবছরের মাঝামাঝি সময়ে হয়তো ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে স্টোকসকে। ইংলিশদের কোচিং স্টাফদের সাথে কথা বলে জানা গেছে এরই মধ্যে তিনি নেটে টুকটাক ব্যাটিং শুরু করেছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ক্যারিয়ারটা দীর্ঘ করতে চান বলেই ক্রিকেটের অন্যান্য ব্যস্ততা সরিয়ে লাল বলে রেখেছেন ফোকাস। তবে কপালের ফেরে একটু ধীরস্থিরই হতে হচ্ছে 35 বছর বয়সী এই তারকাকে। খালিদ জামিল, একাত্তর। দেশের ফুটবল ফ্যানদের জন্য খারাপ খবর। গোল খরা দূর করতে এতদিন নাম্বার 9 এর সলিউশন হিসেবে যারা তাকিয়েছিলেন ট্রেভর ইসলাম আর জায়ান হাকিমের দিকে, তাদের এবার হতাশ হতেই হবে। ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী এই দুই স্ট্রাইকারকে আপাতত দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে। বাংলাদেশ থেকে যোগাযোগ করলে ট্রেভর ঠিকমতো উত্তরই দেন না এখন, আর জায়ান হাকিমের পাসপোর্ট পাওয়াই প্রায় অসম্ভব। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। আমার সঙ্গে আছেন আবিদ আনোয়ার, কনফিডেন্স স্পোর্টসের কো-ফাউন্ডার, যারা মূলত জায়ান হাকিম এবং ট্রেভর ইসলামের বাংলাদেশে আসার ব্যাপারে কাগজপত্রের যে কাজটা সেগুলো সম্পন্ন করছেন। কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, কেন তারা আসছে না, কি জন্য হচ্ছে না, এবং আদেও হবে কিনা, কিংবা কারো গাফিলতি আছে কিনা, এই বিষয়গুলো জানা আসলে জরুরি। সরাসরি আমি আবিদ আনোয়ারের কাছে জানতে চাচ্ছি, আপনারা তো আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন, জায়ান হাকিমের কাজটা এতদিন কেন এখনো ঝুলে আছে? জায়ান হাকিমের কাজটা আসলে আটকে আছে হচ্ছে গিয়ে ধরেন ওর যা কাগজপত্র আছে এই কাগজপত্র সাফিসিয়েন্ট না। ওর হচ্ছে নানার একটা হচ্ছে বাংলাদেশি সার্টিফিকেটও না, ইস্ট পাকিস্তানের একটা জাতীয়তা মানে পরিচয়পত্র আছে যে ও জন্ম ছিল ইস্ট পাকিস্তানে। তো এই শুধুমাত্র এই কাগজের প্রেক্ষিতে এত বড় একটা কাজ করা খুবই টাফ। এখানে আসলে সতর্কভাবেই কাজটা করা দরকার, যে ঝোঁকের বসে যে ঠিক আছে আমরা স্ট্রাইকার পাইছি যেভাবে হোক পাসপোর্টটা করে ফেললাম, এটা খুবই টাফ হয়ে যাবে কাজটা করে এইভাবে। বাট তারপরও চেষ্টা করা হচ্ছে, যদি কোনোভাবে কোনো কাগজ পাওয়া যায় এর প্রেক্ষিতে আরও, তাহলে হয়তো কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আসলে এই মুহূর্তে যা কাগজপত্র আছে এই কাগজপত্র দিয়ে খুবই টাফ। জায়ান হাকিমের সাথে লাস্ট আপনাদের কবে কথা হয়েছে, এবং সে আর কোনো কিছু প্রোভাইড করা সম্ভব কিনা, এমন কিছু বলেছে কিনা? না, ওর কাছে এর বাইরে কোনো কাগজ নেই। ইভেন হচ্ছে গিয়ে ওর যে বাংলাদেশে যে ফ্যামিলি ছিল ফ্যামিলিরও ট্রেসও জানে না। ট্রেভর ইসলাম আমাদের আরো একজন নাম্বার 9, যে জায়গাটাতে আমাদের মূল প্রবলেমটা। ট্রেভরের শুনেছিলাম যে মার্চ মাসে কাজ শুরু হবে, কিন্তু মার্চ চলে গেল, এপ্রিলও চলে যাচ্ছে। ট্রেভরের ফ্যাক্টটা হচ্ছে গিয়ে ট্রেভর পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত। তো লাস্ট কয়েক মাস যাবত আমরা যখন যোগাযোগ ট্রাই করছি, ও কিন্তু খুব ফ্রিকুয়েন্ট যে রেসপন্সটা সেটা কিন্তু ওর থেকে মিসিং। ইভেন আপনারা যদি খেয়াল করেন, ও কিন্তু লাস্ট কয়েক মাস যাবত ওর ইউনিভার্সিটি সকার টিম থেকেও অতটা খেলার মধ্যে নাই। ট্রেভরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি, আমরা একটা সময় নেওয়ার চেষ্টা করতেছি। তো ওইভাবে সময় পেয়ে গেলে আমরা এটা কাজটা আরও কীভাবে খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলা যায়। যেহেতু ওর বাবার পাসপোর্ট অলরেডি আছে বাংলাদেশি, তো এটা খুব কঠিন কোনো কাজ না। আমরা জাস্ট শুধুমাত্র ট্রেভরের জন্য ওয়েট করতেছি। ট্রেভরের সাথে আপনাদের লাস্ট কবে যোগাযোগ হয়েছে? ট্রেভরের সাথে আমাদের লাস্ট মান্থে যোগাযোগ হয়েছে। তখন সে কি বলেছিল? সে অ্যাজ ইউজুয়াল জেনারিক যে কথাবার্তা, সে এখনও ব্যস্ত, টাইম যাচ্ছে আরও কিছু। জায়ান হাকিম আর ট্রেভর ইসলামের যে ব্যাপারটা তৈরি হয়েছে, সে ব্যাপারটা নিশ্চয়ই একটা সলিউশনের পর্যায়ে পৌঁছাবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। শেখ আশিক, একাত্তর, ঢাকা। একবার ভাবুন তো, ইংল্যান্ডের মতো দেশে প্রায় 130 বছরের ঐতিহ্যবাহী একটা ফুটবল ক্লাবের মালিকানা কোনো বাংলাদেশির হাতে।
অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তব। স্কানথর্প ফুটবল ক্লাবের কো ওনার এবং ভাইস চেয়ারম্যান এক ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী, যার এখন ধ্যান জ্ঞান কেবলই ফুটবল। বাংলার দামাল ছেলেদের নিজ ক্লাবে খেলতে স্বপ্ন বুনছেন এই সিলেটি। এরই মধ্যে চমক, সমিত সোমের ক্লাবের সঙ্গে প্র্যাকটিস করা। অচিরেই একাধিক বাংলাদেশি ফুটবলারকে দেখা যেতে পারে ইংল্যান্ডের চতুর্থ টায়ারের এই ক্লাবের হয়ে খেলতে। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। ইংল্যান্ডের ছোট্ট শহর স্কানথর্প, যেখানে একসময় আগুন, ধোঁয়া আর হাতুড়ির শব্দে গড়ে উঠত ইস্পাত শিল্প, সেই শহরে 1899 সালে জন্ম নেয় স্কানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাব, যাদের অনুপ্রেরণার বড় একটা অংশ জুড়েই ছিল এই ইস্পাত। দি আয়রন নামেও বেশ পরিচিত ইংলিশ ক্লাবটি। ইস্পাত যেমন ভাঙে আবার গড়ে ওঠে আরো শক্ত হয়ে, ঠিক তেমনই এই ক্লাবের গল্প। কখনো পতন, কখনো পুনর্জন্ম। ঋণের বোঝা, আর্থিক সংকট যেন নিত্যদিনের সঙ্গী ক্লাবটির। তাই তো 126 বছরেও প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি তারা। গেল কয়েক বছরে অবস্থা এতটাই বেগতিক হয়, খেলায়ও নেমে আসে চরম অবনতি। ঠিক এমন কঠিন সময়ে এগিয়ে আসেন ক্লাবটির ডিরেক্টর ব্রিটিশ বাংলাদেশি রোজ রহমান। কয়েকজনকে নিয়ে শেয়ারে কিনে নেন স্কানথর্পকে। সেই সঙ্গে দায়িত্ব পান ভাইস চেয়ারম্যানের। ধীরে ধীরে ফেরে আলো, শুরু হয় পুনর্গঠন। বর্তমানে ইংল্যান্ডের পঞ্চম টায়ারের ক্লাবটি খেলছে ন্যাশনাল লিগে। টেবিলে 24 দলের মধ্যে ওদের অবস্থান 5 নম্বরে। প্রমোশনের লড়াই চালিয়ে যাচ্ছে দি আয়রনরা। প্লে অফে দুর্দান্ত কিছু করলেই চতুর্থ টায়ারের দরজা খুলে যাবে ওদের। ঠিক যখন প্রমোশনের দ্বারপ্রান্তে স্কানথর্প, তখন খুশির নাম হতে পারেন সমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার প্র্যাকটিস করছেন দি আয়রনদের সঙ্গে। ক্যাভালরি এফসির সঙ্গে 3 বছরের অধ্যায় শেষে নয়া ঠিকানা খুঁজছেন সমিত। শোনা যাচ্ছে ক্লাবটি প্রমোশন পেলে এবং সুযোগ সুবিধা নিশ্চিত হলে প্রথম বাংলাদেশি হিসাবে স্কানথর্পের সঙ্গে চুক্তি করতে পারেন এই তারকা। যদিও বাস্তবতা বলছে সে সম্ভাবনা কম। তবে সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না অন্য বাংলাদেশিদের নিয়ে। গেল বছরের নভেম্বরে খেলাযোগকে দেওয়া রোজ রহমান জানিয়েছিলেন তার স্বপ্নের কথা। একজন ক্লাবের মালিক হিসেবে আপনার স্বপ্নটা কি থাকবে? If I can take people from Bangladesh, from the academy, এগুলা to play in the British and especially English football, এটা তো অনেক বড় জিনিস, এটা তো আমরা গৌরব। বাংলাদেশি মালিকানায় বদলে গেছে প্রায় 130 বছর বয়সী ঐতিহ্যবাহী ক্লাবটির চিত্র। এবার পালা বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করে নিজেদের আরো শক্তপোক্ত করা। গুঞ্জন আছে জামাল ভুঁইয়া, তারিক কাজীদের দিকে পাখির চোখ করে রেখেছে দি আয়রনরা। তবে কি ইস্পাতের মতোই স্কানথর্পের ভবিষ্যৎ মজবুত করে গড়ে তুলবেন বাংলাদেশিরা? প্রশ্ন তোলা থাক, বাকিটা হয়তো সময় বলে দেবে। হাসান সজীব, 71। 2 গোল শোধ, দাপট, দখল সবই ছিল বার্সেলোনার। ছিল না শুধু সেই শেষ হাসিটা। মেট্রোপলিতানোর উত্তপ্ত রাতে জয়ের দরজা খুলেও সেমিফাইনালের তালা ভাঙতে পারল না হান্সি ফ্লিকের দল। 2-1 গোলে ম্যাচ জিতেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে বিদায় বার্সার। আর 9 বছর পর শেষ 4-এ আতলেটিকো মাদ্রিদ। জুবায়ের নূরের ম্যাচ রিপোর্ট। মেট্রোপলিতানোর রাতটা শুরু থেকেই ছিল বার্সেলোনার এক ঝড়ের মহড়া। যেন তারা খেলতে নেমেছিল 2 গোলের ঋণ এক নিঃশ্বাসে শোধ করতে। আর সেই ঝড়ের প্রথম বিদ্যুৎ চমকালো 4র্থ মিনিটেই। ফেরান তোরেসের বাড়ানো বলে অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়লেন লামিন ইয়ামাল। ঠান্ডা মাথার ফিনিশ, মুসোর 2 পায়ের ফাঁক দিয়ে বল গেল জালে। আর বার্সেলোনার বিশ্বাসে কামব্যাকের স্বপ্ন। ম্যাচের গতি, বলের দখল, সুযোগ সবকিছুই তখন বার্সেলোনার পক্ষে। মনে হচ্ছিল আরেকটি গোল যেন সময়ের ব্যাপার। 24 মিনিট, দানি ওলমোর পাস, তোরেসের নিয়ন্ত্রণ, তারপর বাঁ পায়ের শট। স্কোরলাইন 2-0। 2 লেগ মিলিয়ে তখন সমতা। নিস্তব্ধ মেট্রোপলিতানো, স্পন্দন কাতালানদের দখলে। উকি দিচ্ছিল তখন রিমন্তাদা। কিন্তু রাতটা যে চ্যাম্পিয়ন্স লিগের, আর দুর্গটা রোজি ব্লাঙ্কোসদের। আধিপত্যের মাঝেই 31 মিনিটে খেলার গল্পটা হঠাৎ বাঁক নেয়। ডান দিক থেকে মার্কাস ইয়ন্তের পাস আর বক্সে লুকমানের সহজ সমাপ্তি। খেলার স্রোতের বিপরীতে আসা এই এক আঘাতেই আবার এগিয়ে যায় আতলেতিকো। আর বার্সার সামনে ভারী হচ্ছে শেষ 4-এর চ্যালেঞ্জ।
দ্বিতীয়ার্ধে সেই চ্যালেঞ্জ টপকাতে মরিয়া হয়ে ওঠে ফ্লিকের তরুণ সৈনিকরা। প্রায় ৭১% বলের দখল, আক্রমণের পর আক্রমণ, একের পর এক কড়া নাড়া। ৫৫ মিনিটে ফেরান তরেসের ভলি জালেও জড়িয়েছিল, কিন্তু ভিএআর এসে থামিয়ে দেয় উল্লাস। কারণটা অফসাইড। ৬৫ মিনিটে ইয়ামালের জাদুকরি পায়ে তৈরি সুযোগ থেকেও দানি ওলমো লক্ষ্য খুঁজে পাননি। এদিকে মুসো তখন একের পর এক সেভ দিয়ে আতলেতিকোকে টিকিয়ে রেখেছেন। এবার গল্পের ক্লাইম্যাক্স। ৭৭ মিনিটে আলেকজান্ডার সল্লতকে পেছন থেকে টেনে ধরে প্রথমে হলুদ কার্ড দেখেন এরিক গার্সিয়া, পরে মনিটরে চোখ রেখে সিদ্ধান্ত বদলান রেফারি, সরাসরি লাল কার্ড। দুই ম্যাচেই একই সময় 10 জনে পরিণত হলো কাতালানরা। তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেছে বার্সা। যোগ করা সময়ে লেভানডস্কির হেড ঠেকিয়ে দেন হুয়ান মুসো, আর কিছুক্ষণ পর আরাউহোর হেড চলে যায় পোস্টের বাইরে। সেখানেই শেষ হয়ে যায় বার্সার প্রত্যাবর্তনের কবিতা। জয় তাদের হয়েছে, কিন্তু উৎসবটা নয়, কারণ স্কোরবোর্ডে ২-১ আর হিসাবের খাতায় নির্মম সত্য, সেমিফাইনালে আতলেতিকো, বিদায় বার্সেলোনা। ২০১৪, ১৬, এরপর ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে আবারও বার্সেলোনার পথ রোধ করল আতলেতিকো মাদ্রিদ। আর ২০১৭ সালের পর প্রথমবার ইউরোপের সেরা ৪-এ উঠে গেল সিমিওনের দল। জুবায়ের নূর, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।